জিনিসটা থেকে হ্যাঁ আচ্ছা প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি 3টার ক্লাসটা 3:30টায় দিয়েছিলাম। এটা একটা কারণ, মানে আমার নিজেরও খাওয়া দাওয়া হয়েছিল না। আসলে 3টা একটু টাফ হয়ে যায়। আমি শুক্রবার দিন সাধারণত পড়াই না, তো কালকে যেহেতু তোমাদের ক্লাসটা আমি নিতে পারবো না, এই কারণেই আজকে তোমাদের এই ক্লাসটা দেওয়া, তোমাদের অতিরিক্ত কষ্ট দেওয়া। যেহেতু একদম শেষের দিকে চলে এসছে অনলাইনে আমরা কেমিস্ট্রি, তো আমি চাচ্ছি না যে তোমরা এই সময়টা এসে আর কোনো আমাদের গাফুলতি হয়। ওকে, উপস্থিতি খুবই নগণ্য। ভেবেছিলাম যে আজকে উপস্থিত থাকবো, আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস করব আমরা। ওকে, একটু দেখো তো ভাইয়া তোমরা বয়ান লাগানোর পর সাউন্ডের কি অবস্থা। কেমিস্ট্রি, তো আমি চাচ্ছি না যে তোমরা এই সময়টা এসে একটু সাউন্ডটা দেখো তো। ভেবেছিলাম আজকে উপস্থিত থাকবো, আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস করব আমরা। একটু দেখো তো ভাই সাউন্ড। ওকে, একটু দেখো তো ভাইয়া তোমরা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। উজ্জ্বল ভাই দেখা সাউন্ড কিন্তু ঠিক আছে, বললাম না? মানে ওই যে হ্যালো হ্যালো করার পর দিলে না ঠিক হয়। মানে আগে আপনার ভিডিও করতে হবে একটু, বুঝছেন, ভয় লাগিয়ে, তারপর ক্লাস দিলে ঠিক হয়ে যায়। ওকে, তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব আজকে আমরা। ওকে, তো কিছু সংজ্ঞা একটু দেখো তো ভাইয়া তোমরা, কিছু সংজ্ঞা দেখি আমরা একটু। ও এটা তো না, ওকে। ও আরেকটা বিষয় বলি, আমি এটা প্রায় তোমাদের ক্ষেত্রে লক্ষ্য করেছি, যে জিনিসটা তোমাদের সবাই তোমরা যে জিনিসটা লেস ইম্পর্টেন্ট সবসময় সেইটা নিয়ে তোমরা বেশি মাথা ঘামাও। যেমন তোমাদের গ্রুপে দেখলাম একজন পোস্ট দিয়েছো, আমি অ্যাপ্রুভ করি না, হ্যাঁ, যে ভাইয়া তড়িৎ বিশ্লেষক পরিবাহিতা, তারপর তো তুল্য পরিবাহিতা, এগুলো কবে পড়াবেন? মানে হয়তো বা পড়ালেখা খুব একটা করো না, প্রশ্ন দেখো না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়। এমন যদি হতো যে আপনি লেস ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছেন আর ইম্পর্টেন্ট জিনিসগুলো তো বাদ পড়ে গেছে, ওগুলো কবে করাবেন আপনি? ওগুলো বাদ দেওয়া হয়েছে, এগুলো পরে দেখবো আমরা। আমি বলে দিলাম যেগুলো অ্যাডমিশন টেস্টের বিষয়, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট তাও আসেনি এখন পর্যন্ত, দিতে পারে, এগুলো আমরা পরে দেখবো। যেগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইজি আছে সেগুলো আমরা আগে করে নিই। শেষই হলো না ইম্পর্টেন্ট জিনিসগুলো, তার আগেই ওইটাই আগে যে এগুলো কবে করাবেন। তো এগুলো ভালো না ভাইয়া, বুঝছো? সবসময় গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব দিতে হয়। ওকে, এটা নিয়ম। তুমি যদি কখনো যাদের গুরুত্ব পাওয়া উচিত তাদেরকে গুরুত্ব না দিয়ে গুরুত্বহীনদের গুরুত্ব দাও, একসময় তোমার গুরুত্ব অন্যের কাছে কমে যাবে, এটা মাথায় রাখবা। ওকে, তো দেখো আমরা কিছু সংজ্ঞা একটু দেখতেই পারি এখানে। অবশ্যই সংজ্ঞাগুলো অলরেডি পড়া হয়ে গেছে, এগুলো তোমাদের ক নাম্বার প্রশ্ন দিতে পারে। একতড়িৎদ্বার বিভব আসলে কাকে বলি আমরা, তোমরা বুঝতেই পারছো। যে কোনো তড়িৎ রাসায়নিক কোষের দুটি অর্ধকোষের প্রত্যেকটি একটি তড়িৎ বিশ্লেষ্য এবং একটি ধাতব দণ্ড থাকে। প্রতিটি অর্ধকোষের ধাতব দণ্ডকে একক তড়িৎদ্বার বলে। কি একটু দাঁড়াও, আমি একটু এটা নিয়ে নিই। এই যে দেখো ভাইয়া, তোমরা নিশ্চয়ই জানো এই যে জিঙ্ক, এই যে জিঙ্ক 2+, তাই না? এইটা তড়িৎদ্বার, এটা তড়িৎ বিশ্লেষ্য। এই একটা কোষ, এটা তড়িৎ বিশ্লেষ্য, এটা হলো কি তড়িৎদ্বার। এই যে এই এক একটা ধাতব দণ্ডকে আমরা এক একটা করে ধাতব তড়িৎদ্বার, একক তড়িৎদ্বার বলে থাকি।
আর এই একক তড়িৎ দ্বারে যে বিভবটা তৈরি হয় তাদেরকে আমরা একক তড়িৎ দ্বার বিভব আসলে বলে থাকি। ওকে, আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, দেখাই দিচ্ছি আগে জাস্ট। এই যে কই যাও নয়ন, কেন? আচ্ছা যাও। যে কোনো তড়িৎ রাশির কোষের দুটি অর্ধকোষের প্রত্যেকটিতে একটি তড়িৎ বিশ্লেষক একটি ধাতব দণ্ড থাকে। প্রতিটি অর্ধকোষের ধাতব দণ্ডকে একক তড়িৎদ্বার বলে। আর কোষের প্রত্যেকটি তড়িৎদ্বারের পৃষ্ঠতলে একটি নির্দিষ্ট বৈদ্যুতিক বিভবের সৃষ্টি হয়, তাকে আমরা একক তড়িৎদ্বার বিভব বলে থাকি। প্রমাণ একক তড়িৎদ্বার বিভব সেম, এটা যে কোনো অবস্থায়, এটা হলো প্রমাণ অবস্থায়, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলেছি আমরা যে তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা হলো 25 ডিগ্রি এবং ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার ব্যবহার করি, আর যদি আমাদের গ্যাস হয় সেটা তাহলে 1 atm চাপ হলে আমরা যে বিভবটা পাই, ওই একক তড়িৎদ্বারে যে বিভবটা পাই তাকে আমরা বলি প্রমাণ একক তড়িৎদ্বার বিভব। নির্দেশক তড়িৎদ্বার তো বলেছি যে কোন একটা তড়িৎদ্বারের বিভব নির্ণয় করতে হলে তাকে কি করতে হয়, আরেকটা তড়িৎদ্বারে প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করে বিভব নির্ণয় করতে হয়, তাকে আমরা নির্দেশক তড়িৎদ্বার বলি। আর প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলি আমরা, ওই যে নির্দিষ্ট তড়িৎদ্বার। আর বিভবটা কাকে বলি, ওই যে কোন একটা তড়িৎদ্বারকে আমরা বলেছিলাম না যে কোন একটা তড়িৎদ্বারের বিভব এত বলতে কি বুঝি আমরা, যে ওই তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে ওই কোষীয় তড়িৎচালক বলের মান হচ্ছে এত, ওটাকেই বলি আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই সংজ্ঞাগুলো কিন্তু ভাই তোমাদের ক নাম্বার প্রশ্নে লাগবে, এগুলো একটু দেখে রাখবা তোমরা। ওকে, তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম এখন সেটা হলো ভাইয়া যে আমরা যেভাবে এই যে একটা কোষের তড়িৎ চালক বলের মান বের করেছি, তাই না? এই যে এইভাবে বের করেছি আমরা, নিশ্চয় তোমাদের মনে আছে। এই যে কোষের প্রমাণ অবস্থায় সরি E0 জিঙ্ক 2 প্লাস E0 কপার 2 প্লাস কপার, তাই না? এইভাবে আমরা কোষের তড়িৎ চালক বলের মান বের করছি এবং এগুলো কিন্তু ভাই সবই প্রমাণ অবস্থায়, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল পার লিটার তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যদি আমরা ওই কোষটা তৈরি করি তাহলে সেটার তড়িৎ চালক বলের মান হচ্ছে, এটার গ্যাসের ক্ষেত্রে তোমরা জানো 1 atm চাপে আমরা গ্যাসটাকে সরবরাহ করি। বাট প্রমাণ অবস্থায় যদি না দেওয়া থাকে, ভিন্ন অবস্থায় ভিন্ন ঘনমাত্রা যদি মানে আয়নের অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা তড়িৎ চালক বলের মানটা কি করে বের করব? আমরা কথা বুঝতে পেরেছো যে আমরা এখানে জিঙ্ক যে ঘনমাত্রা, এই সূত্র দিয়ে আমরা কোষের যে তড়িৎ চালক বলের মানটা বের করি, সেখানে জিঙ্ক আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে 1 মোল, এখানে কপার আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে 1 মোল। তো ঘনমাত্রা 1 মোল না দেওয়া থেকে যদি অন্য কোনো ঘনমাত্রা দেওয়া থাকে, বা তাপমাত্রাও 25 ডিগ্রি না থেকে যদি অন্য কোনো তাপমাত্রা থাকে, সাধারণত তাপমাত্রা অবশ্য তোমাদের 25 ডিগ্রিতেই দেয়, তখন আমরা ওই কোষের তড়িৎ চালক বলের মানটা কি করে বের করব সেটা এখন আমরা দেখব। আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা যে আমার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু জাস্ট বলো প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা ভাইয়া। যে আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা কোনো কোষের তড়িৎ চালক বলের মান যখন বের করেছিলাম প্রমাণ অবস্থায় বলতে কি বুঝি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখেছিলাম, আর এখানে যে তড়িৎ বিশ্লেষ্যগুলো ব্যবহার করেছিলাম তাদের ঘনমাত্রা ছিল 1 মোল পার লিটার। তো 1 মোল পার লিটার না থেকে 1 মোল পার লিটার না থেকে যদি অন্য কোনো ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তড়িৎ চালক বলের মানটা কি করে বের করব সেটা আমরা দেখব। যারা তোমরা বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করো তারা দেখবা এই ধরনের প্রশ্ন কিন্তু সৃজনশীল প্রশ্নে দিয়েছে। থ্যাংক ইউ রুবেল হক, সাবরিনা, তিলোত্তমা, শাহরিয়ার ইসলাম, সানাউল ইসলাম, শাফিন আহমেদ, ফারহান মাসুক, ফারিয়া সাইফুল, জারিন তাসনিম, পূর্ণিমা হক, রায়হান, অনিকেত প্রান্ত, সঞ্জিত হোসেন, নীতি সরকার, দীপ্তি, তীর্থ, সবাই লিখেছ। জি ভাই, প্রশ্নটা বুঝতে পেরেছি। তো যে সমীকরণটা ইউজ করে আমরা দেখো ভাই, যে সমীকরণ ইউজ করে আমরা এই অপ্রমাণ অবস্থায় কোন একটা কোষের তড়িৎ চালক বলের মানটা বের করব, সেইটা হলো নান্সড সমীকরণ।
এই নান্স সমীকরণের নাম একবার কিন্তু শুনেছিলা তোমরা, মনে আছে কোন জায়গায়? ওই যে গুণগত রসায়নের যখন আমরা ওই যে বন্টন সূত্র ইউজ করে ওই যে দ্রাবক নিষ্কাশনের অঙ্কগুলো যখন করেছিলাম, তখন কিন্তু এই নান্স সমীকরণ ইউজ করে আমরা দ্রাবক নিষ্কাশনের অঙ্ক করেছিলাম। তো নান্স সমীকরণটা কি দেখো ভাইয়া, এই যে কোণের কোষের তড়িৎ চালক বলের মান আমরা বের করব। আমি ই নোটটা কিন্তু দিলাম না এবার। কেন ই নোট দিলাম না বলো তো? কারণ এবার আমি প্রমাণ অবস্থায় বের করছি না। তাহলে প্রমাণ অবস্থায় যেহেতু বের করছি না, তাহলে ই জাস্ট অপ্রমাণ অবস্থা আমরা বের করছি। ই নট সেল মানে প্রমাণ অবস্থায় যে বিভব সেটা লাগবে মাইনাস 2.303 RT বাই NF লগ আমরা সাধারণত কেসি দেই। তোমাদের বইয়ে কিন্তু ভাই কেসি দেওয়া নাই, তোমাদের বইয়ে দেওয়া আছে উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। আবার কোন বইয়ে দেওয়া আছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা বাই উৎপাদ আয়নের ঘনমাত্রা। ভালো করে কথাটা শোনো, তাহলে আর জীবনে কখনো ভুল হবে না। একটু গুরুত্ব দিয়ে শুধু শোনো ভাইয়া, আমি কনফিডেন্ট ভুল হবে না। এই যে নান্স সমীকরণ আমি এইভাবে বলতেই স্বাচ্ছন্দ্য ফিল করি। তোমাদের বইগুলোতে দেওয়া আছে এভাবে, দেখো ই সেল ইজ ইকাল টু ই নট সেল, অর্থাৎ প্রমাণ অবস্থায় মাইনাস 2.303 RT NF লগ উৎপাদ আয়ন, অর্থাৎ উৎপাদ আয়নের, এটা দেখা যায় এই পর্যন্ত, বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এইভাবে দেওয়া আছে। থার্ড ব্র্যাকেট মানে তো ঘনমাত্রা জানো তোমরা, উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এমনকি কোন বই এভাবেও দেওয়া আছে ই সেল ইজ ইকাল টু ই নট সেল, এখানে প্লাস দিলাম আমি, তাহলে 2.303 RT বাই NF লগ অফ, এবার বিক্রিয়ক তাহলে উপরে হবে, হরলব চেঞ্জ হয়ে যাবে যদি প্লাস ইউজ করছি আমরা এখানে, বিক্রিয়ক আয়ন বাই উৎপাদ আয়ন। কেন শুধু আয়ন লিখেছে, কেন আয়ন ছাড়া অন্যগুলো লেখেনি সব বলবো আমি, সবই ঠিক। ইফ সেল দেখো এটা মাইনাস দিয়েছি, কিন্তু আমি কেসি লিখছি এই জন্য ভাই, দেখো এই যে মাইনাস মাইনাস লগ উৎপাদন, কেসি মানেই তো উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। কিন্তু কেসি নির্ণয় করার সময় আমাদের মাথায় একটা জিনিস থাকে, মোল ঘাত হয়ে যায়। মোল কি হয়ে যায় বলো? ঘাত হয়ে যায়। কিন্তু যখন তুমি উৎপাদনের ঘনমাত্রা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা লিখবা, এই মোল ঘাত করতে খেয়াল নাও থাকতে পারে। কি যখন কেসির বিকল্প লিখবা, কেসিটা যখন তুমি লিখবা, তখন তোমার ঠিকই মনে থাকবে কিন্তু উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এই কারণে ওকে। নাইদ রেজা, তোমার কমেন্ট তো হারিয়ে যায় না ভাই, এই যে তোমার কমেন্ট আমি দেখতে পেলাম। ওকে, আচ্ছা কথা বুঝতে পারছো ভাইয়া, যে উৎপাদ আয়ন বাই বিক্রিয়ক আয়ন ঠিকই আছে, কিন্তু বিক্রিয়ায় সমতা করার পর যে মোলগুলো থাকবে সেই মোলগুলো কিন্তু ঘাত বানাতে হবে। কিন্তু এই সময় এভাবে ঘাত লিখতে পোলাপানদের খেয়াল থাকে না, কিন্তু কেসি যখন লিখবে তখন তো তাদের ঠিকই খেয়াল থাকবে যে কেসি সমান তো আমরা জানি যে উৎপাদ আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা এবং মোলগুলো ঘাত হয়ে যায়। এই জন্য তোমাদের সুবিধার্থে আমি কেসি লিখেছি। হয়তো তোমাদের বেশিরভাগ বই, মানে আমি যে কটা বই দেখেছি কোনো বই কিন্তু কেসি লেখা নাই, হয় এটা লেখা আছে না এটা লেখা আছে, সব ঠিক, কিন্তু এই মোল যে ঘাত হয়ে যায় এই ভুলটা যেন তোমাদের না হয়। থ্যাংক ইউ, আমি বলার আগে তোমরা লিখেছো, বুঝেছি। ফারিয়া রায়া, শ্রাবণী, সাদমান সাকিব, তাইবা ইসলাম, শ্রুতি জলি, সাদিয়া আফরোজ, তোমরা সবাই শুভ ভাইয়ের ক্লাসের কথা লিখছো। তোমরা মনে হয় শুভ ভাইয়ের ক্লাস নিয়ে খুব এক্সাইটেড না? আমি সরি যে শুভ ভাইয়ের মতো তো ভালো ক্লাস আমি তো নিতে পারি না তোমাদের। ওকে, তিলোত্তমা পাল, আব্দুল গাফফার, ফারিয়া রায়া, সাদিয়া আফরোজ, পূর্ণিমা হক, সুদীপ্ত সরকার, তন্ময়, সোমায়া আফরিন, হৃদি, রেজওয়ান, কি এইস রোহান, বিপ্লব, মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ, তানভীর ইসলাম, শাহরিয়ার, শামিউল, রাশিদুল ইসলাম, জাফরিন, রাফিয়া, নাহিদ রেজা। ও নাহিদ রেজা তোমার তো আসে না ভাই, বুঝছো, হয়তো আগে পরে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ।
সবাই ভালো বুঝতে পেরেছ? ওকে, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ছি, তাহলে এই দুটো আমি মিশাই দিলাম। তোমরা যে বুঝতে পারলা বিষয়টা একই, তাহলেই হলো। কারণ তোমরা হয়তো হাজারি স্যার, কবির স্যার বই পড়তে গিয়ে দেখবা কি রে আমরা এখানে দেখছি এক জিনিস, আর জুয়েল বাবা কেসি লিখলো, কেসি কোত্থেকে পেলো? আমি কেসিটা তোমাদের সুবিধার্থে লিখেছি। ওকে, আচ্ছা, তো ধরে নাও আমরা আমাদের চিরচেনা সে বিক্রিয়াটাই লিখি এখানে, ওই যে ড্যানিয়েল শেলের যে বিক্রিয়াটা লিখি সেটাই লিখি। জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক 2+ প্লাস কপার। ওকে, তো ধরে নাও আমার এখানে কপারের ঘনমাত্রা 1 মোল নাই, ও জিঙ্কের ঘনমাত্রা 1 মোল নাই। তাহলে আমরা কিভাবে এটার ক্ষেত্রে লিখবো দেখো। ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আমি বলতে পারি, শোনো, আরো সহজ হয়ে যাবে জিনিসটা। এইটুকু নিয়ে খেয়াল করো, আর এর মান তো আমরা জানি ভাই, আর ইজ ইকাল টু 8.314, তাই না? জুল পার কেলভিন পার মোল, আর ইজ ইকাল টু জানি আমরা। তো টি সাধারণত যদি 25 ডিগ্রি দেয়, সাধারণত টি 25 ডিগ্রি থাকে। 25 ডিগ্রি না থাকলে কিছু করা নাই, তখন আলাদা। ধরো 25 ডিগ্রি থাকলো, মানে 298 কেলভিন। আর এফ সমান কত কুলম? 1 এফ সমান 96516 কুলম, কারণ এসে এককে চার্জের একক হচ্ছে কুলম। আর এনটা কি আসলে? এনটা কোষ বিক্রিয়ায়, এনটা হলো কোষ বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান সংখ্যা, ইলেকট্রন আদান প্রদান সংখ্যা। ওকে, এনটা হলো কোষ বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান সংখ্যা। তাহলে তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে আর ধ্রুবক, টি ধ্রুবক, এফ ধ্রুবক, কারণ এগুলো তো ফিক্সড মোটামুটি, শুধু এনটা চেঞ্জ হবে। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই, এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে চাইলে কিন্তু এভাবে আমরা সমীকরণটা লিখতে পারি। দেখো, ই সেল ইজ ইকাল টু ই নট সেল মাইনাস ওই যে 2.303 আর গুণ 298 বাই এন 965 করলে কি হবে জানো? 0.0591 বাই এন, এই মানটা আসবে। তোমরা ক্যালকুলেটর চেপে দেখবা, এই যে এইটুকু মান করে চেপে দেখো, 2.303 ইন্টু দেখো তো কত আসে, 8.314 ইন্টু 298 বাই 96500। দেখো তো এইটুকু মানে কত আসে, দেখবা 0.0591 আসবে বাই এন লগ কেসি। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, তবে সাবধান, তাপমাত্রা 25 ডিগ্রি হলেই কিন্তু এটা আসবে। তাপমাত্রা যদি 25 চেঞ্জ হয় 30, 35, 32 এগুলো দেয়, তাহলে কিন্তু আর হবে না, তাই আসছে না? তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, জিনিসটা অনেক ছোট হয়ে যাবে। বিপ্লব, নির্বাচন চলছে না? ঠিক আছে, নির্বাচনী সময় এখন কি, ঠিক আছে ভাইয়া, তোমরা চাইলে এইভাবেও মানগুলো বসাইতে পারো। ওকে, তাহলে আমরা এইভাবে বসাবো। তাহলে আমাদের চিরচেনা বিক্রিয়াটা আবার লিখি আমি, জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক 2+ কপার, ঠিক আছে না? ওকে, তাহলে এটার আমরা কি বের করতে পারি? ই সেল মাইনাস, এটা যেভাবে বের করো তোমরা, এটা বের করবো আমরা ওভাবে, ওই যে কোষ তৈরি করে কোষ থেকে যেভাবে বের করি, মাইনাস 0.0591। আর এন, এই বিক্রিয়ায় কয়টি ইলেকট্রন আদান প্রদান হয়েছে? এই যে আরন অর্ধকোষ বিক্রিয়া এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়া লিখে সমতা করলে কয়টা? 2টা না? জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, কপার সে 2টা গ্রহণ করেছে, তার মানে 2। তার লগ কেসি মানে কি? উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদ কে আছে? জিঙ্ক 2+ আর কপার। আর ইয়েতে কি আছে? বিক্রিয়কে কে আছে? জিঙ্ক
কপার 2+। আচ্ছা আমি কি মিশাই দিয়েছি নাকি দেখি তো একটা জিনিস। ও হ্যাঁ মিশাই দিয়েছি, এই সমীকরণকে বাকি দুটা সমীকরণ মিশিয়ে দিয়েছি। তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাইয়া তো এখানে তো আবার এটাও আছে, কিন্তু আপনি যখন ওই বইয়ের মতো করে লিখলেন তখন তো শুধু আয়ন লিখেছিলেন, উৎপাদ আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। যারা খাতায় ক্লাস লেকচারটা তোলো তারা খেয়াল করে দেখো, আমি যখন তিনটা সমীকরণ লিখেছিলাম, একটা এইটা লিখেছিলাম, আরেকটা লিখেছিলাম মাইনাস দেওয়ার কারণে লিখছিলাম উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, আরেকটা এখানে প্লাস দিয়ে লিখেছিলাম বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা বাই উৎপাদ আয়নের ঘনমাত্রা। আসলে তোমরা সেই ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছো অবিয়োজিত বা অআয়নিত পদার্থের ঘনমাত্রা কত হয়? 1। অবিয়োজিত বা অআয়নিত পদার্থের ঘনমাত্রা আমরা কত ধরে নেই? 1। তাহলে এটাও যদি, এটা তো অআয়নিত পদার্থ না, কপার সলিড, এটা কত? কপার সলিড 1 না, তাহলে 1 হলে তো উৎপাদ আয়ন আর বিক্রিয়ক আয়নই থাকে। এই কারণে তোমাদের বইয়ে লেখা ছিল উৎপাদ আয়নের ঘনমাত্রা, মানে আয়ন ছাড়া এগুলো দরকার হয় না, কারণ এদের ঘনমাত্রা আমরা অবিয়োজিত বা অআয়নিত অবস্থায় ঘনমাত্রা আমরা জানি 1, ফলে সেই আয়ন দুটাই খালি লাগে। এখানে কোনো মোল নাই তাই ঘাত হয়নি, যদি মোল থাকতো তাহলে ঘাত হয়ে যেত। এখন কথা হচ্ছে তোমরা হয়তো বলো ভাইয়া 1 মোল ঘনমাত্রা দেওয়া থাকলে, 1 মোল ঘনমাত্রা অঙ্কে দেওয়া থাকলে এই সমীকরণ তো করতে পারবো না। পারবা, তাহলে এটাও 1 মোল এটাও 1 মোল, মানে লগ 1, লগ 1 এর মান তো 0, তো 0 দিয়ে গুণ করলে তো এইটুকু নাই হয়ে গেল, তাহলে এটা সমান তো এটাই হচ্ছে শুধু। আবার বলছি তোমরা হয়তো বলবো ভাই ঘনমাত্রা 1 মোল যদি দেওয়া থাকে তবু কি এই সূত্রে, মানে এর ঘনমাত্রা 1 মোল, এর ঘনমাত্রা 1 মোল যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো না? অবশ্যই পারবা, কেন পারবা না? তাহলে এটাও 1 এটাও 1, তাহলে লগ 1 এর মান 0, 0 দিয়ে এটাকে গুণ করলে তো 0ই হবে, তখন এটা ইজিক্যাল টু এইটা হবে। তোমরা আমাকে প্লিজ একটু বলো সমীকরণ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়েছো কিনা? যদি সমীকরণ সম্পর্কে মোটামুটি ধারণা পাও তাহলে আমি এখন অঙ্ক করতে যাব। তিলতমাল কি লিখছে? আমার ফোনের কপালে দুঃখ আছে, আর যাই ভাই করো, দুঃখে কষ্টে যেন ফোনটা না ভাঙো আর কি, হ্যাঁ, কারণ ফোন তো আর মানুষ না, ওর কি দোষ আর কি। হ্যাঁ আচ্ছা, ST ফারজানা লিখেছো, বুঝেছি। সুদীপ্ত সরকার তন্ময়, বুঝেছি। সানাউল আহমেদ ক্লিয়ার। টুকটুকি রোজ, জি ভাইয়া। শাহরিয়ার ইসলাম ক্লিয়ার। শ্রাবণী, হ্যাঁ থ্যাংক ইউ, তোমার প্রমাণ অবস্থাটা চলে আসবে। ফারিয়া, জি ভাইয়া। ম্যাথ করান, থ্যাংক ইউ। পূর্ণিমা হক ক্লিয়ার ভাইয়া। হাসিবুল শান্ত ক্লিয়ার। সাদমান সাকিব ওকে ভাইয়া। তাহমিদুল ইসলাম আমি ক্লিয়ার ভাইয়া। শ্রাবণী পেয়েছি ভাইয়া। বিপ্লব হোসেন ক্লিয়ার। তিলোত্তমা পাল, এই নেটের প্রবলেমের দোষ তো ফোনের না ভাইয়া, অসুবিধা নেই, কষ্ট করে দেখো আর ক্লাসগুলো তো থেকে যাবে, পরে দেখে নিতে পারবা। রেজওয়ান হক ক্লিয়ার। ফিরোজা কি লিখছ? ফিরোজা বেগম ক্লিয়ার, এই আইডি থেকে আর কি। প্রান্ত ক্লিয়ার। আসাদুজ্জামান ক্লিয়ার। সাইফুল ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আফিয়া আবি আলিস ক্লিয়ার। ওকে, তাহলে আমরা অঙ্কে চলে যাব এখন। ওকে, এগুলো তো আমরা দেখেছি, এই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো এবং তোমরা কোনো প্রবলেম আমাকে বলো নাই, তার মানে আমি ধরেই নিয়েছি যে তোমাদের কোনো প্রবলেম নাই। নান্স সমীকরণ, ঠিক আছে। এই যে দেখো উৎপাদ আয়ন বা বিক্রিয়ক আয়ন শুধু এগুলো নাই, কারণ অবিয়োজিত বা অআয়নিত পদার্থের ঘনমাত্রা 1। এই যে তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে যে এত সেল 2.303 RT বা NF লগ উৎপাদ আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, এইভাবে তোমাদের বই আসলে লেখা আছে। ওকে, আমরা এখন অঙ্ক করতে পারি, আমরা। তোমরা বের করো নান্স সমীকরণ ব্যবহার করে, আমরা এখানেই অঙ্ক করবো, অসুবিধা নাই। ম্যাগনেসিয়াম 2+, এই কোষের তড়িৎ চালক বলের মানটা বের করো, তাই তো? এখানে করবো না, পেজে চলে যাব। আচ্ছা এখানেই করি, দেখি হয় কিনা। তাহলে সূত্র তো লেখাই আছে ভাই, ই সেল ইজিক্যাল টু, আমার ধারণা সবার কাছে তো বই আছে তাই না? তাহলে বোর্ডেই চলে যায়, বোর্ডে গেলে স্টুডেন্টদের বুঝতে আসলে সুবিধা হবে, তাই না? বা বোর্ডে চলে যাই আমরা।
ওকে, এই হলো সূত্র। তো খেয়াল করো একটু ভাইয়া তোমরা এখানে মানগুলো কি আছে, ম্যাগনেসিয়াম 2+, কপার 2+, কপার। তোমাদের প্রথম কাজটাই হবে এই কোষ থেকে কোষ বিক্রিয়া লেখা, তাই না? কোষ থেকে কোষ বিক্রিয়া লেখা, এটা তোমাদের প্রথম কাজ হবে। তাহলে ম্যাগনেসিয়াম আর কপার 2+, এখান থেকে হয়ে গেছে আমাদের ম্যাগনেসিয়াম 2+, কপার। আমাদের বিক্রিয়া সমতা হয়ে আছে এখানে, কারণ ম্যাগনেসিয়াম দুটা ইলেকট্রন ত্যাগ করেছে আর কপার সেই দুটা ইলেকট্রন গ্রহণ করেছে। এবার আমরা মান বের করব, তাই না? ই সেল। আমাদের কোষটা কি ছিল? কোষটা এরকম ছিল, দেখো তোমাদের বইয়ে কোষটা দেওয়া আছে কিন্তু ম্যাগনেসিয়াম 2+, কোষটা এরকম ছিল আমাদের, কপার 2+, কপার। তাহলে এদের যোগ করে ফেলবো আমরা, ওই যে ই নোট সেল যেভাবে বের করি। তাহলে ই নোট ম্যাগনেসিয়াম 2+, প্লাস ই নট কপার 2+, কপার। মানে এইটুকু অংশ আমরা বের করে ফেললাম, এই যে এইটুকু অংশ বের করে ফেললাম, মাইনাস 0.0591/2, কারণ এই বিক্রিয়ায় দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। লগ উৎপাদ আয়ন মানে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা বাই বিক্রিয়ক আয়ন মানে কপার আয়নের ঘনমাত্রা, এই দুটো না লিখলেও চলবে কারণ ওদের ঘনমাত্রা এক। তাহলে একটু দেখে নিই কত কত আছে। আমাদের ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.001 আর কপার আয়নের ঘনমাত্রা 0.0001, একটা জিরো বেশি, তাই তো? তাহলে এখানে কত আছে? 0.001 আর এখানে 0.0001। এখন ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এই মান কত দেওয়া আছে? ম্যাগনেসিয়াম মান দেওয়া আছে আমাদের এখানে, এটা মাইনাস আকারে দেওয়া আছে, বাট ওখানে জারণ, এটা বিজারণ আকারে দেওয়া আছে কিন্তু এখানে খেয়াল করো, এখানে তোমাদের বিজারণ আকারে দেওয়া আছে, বাট ওখানে জারণ লাগবে, তাই না? তাহলে 2.37 আর তো জানি আমরা, তাহলে এটা হচ্ছে 2.37 আর এটা প্লাস 0.34, আর বাকি মানগুলো ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি খুবই খুশি, না পারলে আবার বুঝাবো। আর যদি বুঝতে পারো তাহলে আমরা এখন চলে যাব রুয়েট 9-10 সালে একটা অঙ্ক দিয়েছিল, খুবই চমৎকার অঙ্ক, সেই অঙ্কে আমরা চলে যাব। টেম্পারেচার দেওয়া নাই মানে তোমরা তাহলে বুঝে নিবা ভাই এটা প্রমাণ অবস্থায়। টেম্পারেচার দেওয়া নাই মানে ওটা প্রমাণ অবস্থায় বুঝে নিতে হবে, ঠিক আছে? টেম্পারেচার দেওয়া নাই মানে ভাইয়া ওইটা প্রমাণ অবস্থায়, ঠিক আছে? টেম্পারেচার দেওয়া নাই মানে ওটা প্রমাণ অবস্থায় ধরে নিবা। একটু প্লিজ আমাকে বলো ক্লিয়ার কিনা। রাব্বি বুঝতে পেরেছো ভাইয়া? ফারিয়া, তাহমিদুল ইসলাম অমি একদম ক্লিয়ার, সানাউল আহমেদ সনি বুঝেছি, রেজওয়ানুল ক্লিয়ার, শ্রাবণী ভোর উত্তর লিখেছো তাই না? এসটি ফারজানা হ্যাঁ ভাইয়া, সুদীপ্ত সরকার তন্ময় বুঝেছি ভাইয়া, ফারহান মাসুক, আব্দুল গফফার, হাবিবা সুলতানা, শাহরিয়ান হাসান, সানাউল আহমেদ সনি আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। পূর্ণিমা হক, নেক্সট সঞ্জিদা সোমাই, থ্যাংক ইউ। বিপ্লব, জাফরিন, রাশেদুল, আফিয়া দিবা, ফিরোজা বেগম, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান, থ্যাংক ইউ। সবাই লিখেছো ক্লিয়ার। অঙ্কগুলো কত অনেক ইন্টারেস্টিং জানো, অথচ আচ্ছা অঙ্কগুলো কি কঠিন লাগছে? অথচ এই অঙ্কগুলো করার সময় আমি বহুত পোলাপানকে দেখেছি তাদের চোখের জল আর নাকের জল এক করেছে। ওকে, যদি বিষয়গুলো তুমি বুঝে বুঝে পড়ো, খুব সহজ কথা, যে কোনো টপিক যদি তুমি বুঝে বুঝে পড়ো তাহলে পড়াটা খুব ভালো লাগে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। গতদিন ফার্স্ট ইয়ারের ব্যাচে ক্লাস নেওয়ার সময় আমি 4th অধ্যায় শুরু করেছি, বুঝছো ওদের। তো একটা স্টুডেন্ট, এই গত বৃহস্পতিবার দিন একটা স্টুডেন্ট ও ক্লাস করার সময় বলছে যে অধ্যায়টা শুরুতেই কঠিন লাগছে। তো আমি বললাম যে নিশ্চয়ই ভাইয়া তুমি রুমে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো না, কারণ আমার এই 4th অধ্যায় ফার্স্ট পেপারে ক্লাস যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। তো দেখি স্টুডেন্টটা পড়ে, আমি বললাম যে নিশ্চয়ই তুমি ক্লাস মনোযোগ দিয়ে করোনি অথবা ক্লাস করে রুমে গিয়ে দেখোনি, মানে কোনো একটা প্রবলেম আছে। কারণ 4th অধ্যায় এমন একটা অধ্যায় ফার্স্ট পেপারে যেটার তেমন কোনো হোমওয়ার্ক থাকে না, ক্লাসে যা পড়ানো হয় ওটাই রুমে গিয়ে পড়তে হয়, আসলে ওটাই দেখতে হয়, তেমন কোনো হোমওয়ার্ক নাই, কারণ পুরো অধ্যায়টা বেসিক অধ্যায়। তো পরে আমাকে লিখছে জি ভাই সত্যি বলেছেন, আমি লাইভ ক্লাসগুলো করি না, তারপর পরে দেখেছি সেটাও ভালো করে দেখিনি। আজকে ক্লাসটা আপনার কথাটা শোনার পর খুব মনোযোগ দিয়ে করলাম। তোমরা দেখবা যদি কেউ ফার্স্ট ইয়ার গ্রুপে অ্যাড থাকো, দেখবা ওই গতদিনে ক্লাসেও কমেন্টে লেখা আছে, কমেন্টে আছে এখনো, যে আমি ক্লাসটা আজকে মানে গুরুত্ব দিয়ে করার কারণে ভাই খুব মজা পেলাম। তো আমি সরি ভাইয়া বুঝতে পারিনি যে আসলে ক্লাসটা গুরুত্ব দিয়ে করতে হতো। তো বিষয়গুলো কিন্তু ভাই এরকম মাথায় রাখবা যে তুমি যখন যে টপিকটা পড়ছো বুঝবা না কেন, সৃষ্টিকর্তা তোমাকে বোঝানোর ক্ষমতা দিয়েছে, তুমি বুঝতেছো না,
হয় আমি তোমাকে ঠিক মতো বোঝাতে পারতেছি না, অথবা তুমি ঠিক মতো বোঝার চেষ্টা করছো না, যে কোনো একটা। বুঝবা না কেন? তুমি তো পাগল না যে তুমি বুঝবা না, খুব সহজ কথা। ও তাহমিদুল ইসলাম অমি, এত তাড়াতাড়ি চলে? হ্যাঁ, কেন নয় ভাইয়া, তোমরা তো শেষ দিকে চলে এসছো। ওই চতুর্থতে শেষ করতে তারও 1 মাস লাগবে ওদের, বুঝছো? তাড়াতাড়ি তো না ভাইয়া। তোমরা খেয়াল করছো আমি গত বছর সেকেন্ড ইয়ার কিন্তু ফেব্রুয়ারিতে শুরু করেছিলাম। এই যে জানুয়ারি চলছে এখন, যারা এসএসসি পরীক্ষার পরপর পড়া শুরু করেছিল তাদের তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে কোর্স শেষ হয়ে যায়। তোমরা তো ভুলে গেছো করোনা কালে যে কিভাবে সময় চলে গেল, হয়তো বুঝতেই পারো নাই। ফেব্রুয়ারি থেকে আমরা সেকেন্ড ইয়ার শুরু করেছিলাম, তোমরা খেয়াল করে দেখো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা রুয়েটের অঙ্কটা করব এখন, তাই তো? বাকি তাহলে এই বাকি 28, 29, 30 বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক, এই দুটা। এখন ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো এখন বুঝতে ঠিক আছে। নেটের ডিস্টার্ব, বুঝছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তো, এখন বোধহয় ঠিক আছে। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে তো? ওকে, ওকে। আসলে নেটের ডিস্টার্ব, বুঝছো, আমাদের তো কিছু করার নাই। এই যে তোমরা চলে এসো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট 550 নাম্বার পেজ, 550 নাম্বার পেজের 16 নাম্বার। আমি আমার এখানেও বই বের করি, তাহলে অঙ্কটা তোমাদের বুঝাইতে সুবিধা হবে, বারবার আমাকে দেখতে হবে না। তোমরা চলে এসো 550 নাম্বার পেজের 16 নাম্বার, রুয়েট 9-10। অসাধারণ একটা অঙ্ক, হ্যাঁ, খুব ভালো লাগবে এবং আমি কনফিডেন্ট এই অঙ্কটা করার পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, 550 না 51 নাকি? আমার এখানে আমি 50 দেখতে পাচ্ছি তো। ও হ্যাঁ 51, কিন্তু এখানে 50-এ চলে গেছে। ঠিক আছে, 551 নাম্বার পেজের একদম শুরুতেই দেখো, 551 নাম্বার পেজের একদম শুরুতে। ঠিক আছে, আমি একটু জিনিসটা বুঝিয়ে দেই তোমাদের, খুব ভালো লাগবে। দেখো, ওকে, দেখো 551 নাম্বার পেজের 16 নাম্বার। তো এখানে দেওয়া আছে এই কোষটির তড়িৎ চালক বলের মান বের করতে বলেছে, তাই না? তো আমাদের এখানে কি দেওয়া আছে? কোষটা প্লাটিনাম। ঠিক আছে, Sn2+, এটার ঘনমাত্রা হচ্ছে 0.01। এটা আয়ন অবস্থায় আসে এবং এই আয়ন অবস্থা থাকার কারণে এখানে প্লাটিনাম তড়িৎদ্বার, মানে প্লাটিনাম তড়িৎদ্বারের মাঝে স্ট্যানাসটা এখানে ইউজ করা হয়েছে। ওকে, কমা চিহ্ন, স্ট্যানিক। এইটার ঘনমাত্রা কত? A = 0.001 মোল। ওকে, লবণ সেতু। এইবার Fe3+, ঘনমাত্রা হচ্ছে 0.2। হ্যাঁ, কোথায় শূন্য বেশি হয়েছে? ও, এখানে একটা 0 বেশি হয়ে গেছে। ওকে, জিরো 1 মোল না, 1 মোল। ওকে, লবণ সেতু Fe3+, A = 0.2 মোল আয়রন। এই হলো আমাদের কোষ। দেখা যায় তো না ভাই এই পর্যন্ত? এইটা হলো আমাদের কোষ। ওকে, আমি একটু টেনে নিই, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। ওকে, এটা বুঝতে পারছো প্লাটিনাম আসা মানে এটা গ্যাস তড়িৎদ্বার হতে পারে, যার ঘনমাত্রা এত, তার মানে বুঝতেই পারছো এটার জারণ। আবার আটকে গেছে কি? আটকায়নি তো ভাইয়া। এটার জারণ, এইটার হচ্ছে বিজারণ। তাহলে খেয়াল করো, আগে আমরা বিক্রিয়া লিখে নিতে বলেছি, ঠিক তো?
আমরা আগে বিক্রিয়াটা লিখে নেব এখানে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কি ছিল দেখো তো, জারণ অর্ধ বিক্রিয়া কি ছিল, SN2+ ছিল, এখান থেকে হয়ে গেছে আমাদের SN4+, তার মানে সে দুটা ইলেকট্রন ত্যাগ করেছে, SN2+ থেকে SN4+ হয়ে গেছে। খুব সহজ কথা, কি ছিল কি হয়ে গেছে। এবার বিজারণ, এখানে কি ছিল, Fe3+ ছিল, বিজারণে Fe3+ ছিল, এখান থেকে হয়ে গেছে আয়রন, তাহলে 3+ থেকে আয়রন হয়ে গেছে, কি করছে, তিনটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, তাই না। Fe3+ ছিল, আয়রন হয়েছে তিনটা। এই জন্য এইভাবে প্রয়োজনে তুমি অর্ধ বিক্রিয়া দিয়ে পৃথক করে করে আগে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া করে নিবা, তাহলে ভুল হবে না। এবার ইলেকট্রন আদান প্রদান কি সমান আছে? জারণ বিজারণ বিক্রিয়া আমাদেরকে কি করতে হবে, ইলেকট্রন আদান প্রদান সমান করতে হবে। এই দুটা ইলেকট্রন ত্যাগ করেছে, তিনটা গ্রহণ করেছে, কি করলে সমান হবে, উপরেরটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি আর নিচেরটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু সমান হয়ে যাবে। অর্থাৎ এখানে তাহলে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3, এখানে তাহলে 6, এখানে হচ্ছে 3, এখানে তাহলে কি 2 6 2, এই যে ইলেকট্রন আদান প্রদান সমান হয়ে গেছে। এইবার যদি এই দুটো আমরা যোগ করি তাহলে 3 SN2+ প্লাস 2 Fe3+, এখান থেকে কি হয়েছে 3 SN4+ প্লাস 2 আয়রন। এই হলো আমাদের টোটাল এই কোষ বিক্রিয়া। এই কোষ থেকে এই কোষ বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে এই কোষ থেকে এই কোষ বিক্রিয়া বুঝতে পেরেছো কিনা ভাইয়া, তোমরা প্লিজ আমাকে একটু জানাও। তোমরা যারা লাইভ ক্লাস করছো ভেবো না তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ, যে যারা রিল্যাক্সে ঘুমাচ্ছে বা ঘুরতে গেছে। এই যে লাইভ ক্লাস করার মতো মজা আসলে কখনোই হতে পারে না, এখনকার মতো বোঝার কনসেন্ট্রেশন পরে কখনোই হতে পারে না। আচ্ছা, নাহিদ রেজা লিখেছো ক্লিয়ার, সাইফুল ইসলাম ক্লিয়ার, শ্রাবণী বুঝতে পেরেছি ভাইয়া, জারিন তাসনিম ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা। এইবার আমরা সূত্রে চলে যাই, এইবার আমরা সূত্রে চলে যাই, তাই না। সূত্রে কি, এটার তড়িৎ চালক বলের মান বের করব, E0 সেল মাইনাস 0.0591/6, কারণ এখানে 6টি ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আমরা এনটাকে কি বলেছিলাম আসলে, ইলেকট্রন আদান প্রদান, কি ইলেকট্রন আদান প্রদান সংখ্যা, 6টি ইলেকট্রন আদান প্রদান হয়েছে। লগ উৎপাদে কে কে আছে, SN4+3, আয়রন লেখা দরকার আছে কি, অবিয়োজিত বা অআয়নিত পদার্থের ঘনমাত্রা কত 1, তা ওটা লিখলাম না। বিক্রিয়কে কে কে আছে, SN2+, কি আছে এখানে 3, আরেকটা কে আছে Fe3+ স্কয়ার। এইবার মানগুলো বসালেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেখো একটু মানগুলো কি করে বসাবো। E0 এখানে কি ছিল, SN2+ থেকে SN4+, ওই যে কোষ, এই যে কোষ, এই যে SN2+ থেকে SN4+ প্লাস Fe3+ থেকে Fe, জাস্ট এই কোষ থেকে ভাইয়া, প্লাস E0 Fe3+ থেকে Fe মাইনাস 0.0591/6 লগ। এই স্ট্যানিকের ঘনমাত্রা কত দেওয়া আছে অঙ্কে, স্ট্যানিকের ঘনমাত্রা কত দেওয়া আছে, সরি, স্ট্যানিকের ঘনমাত্রা দেওয়া আছে 0.01, স্ট্যানাস 0.1 আর ফেরিক 0.2। ওকে, তাহলে 0.01 না, 0.1 কিউব, আর স্ট্যানাস কত 0.1 কিউব, এটা কত 0.2 স্কয়ার। অঙ্ক হয়ে গেছে। তো এই মান কত দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে -0.15,
-0.15 আর এটা দেওয়া আছে 0.036 মানটি ভাবেই দেওয়া আছে গো, খুব ভালো, যেভাবে দরকার মানটা আমার যেভাবে দরকার সেভাবেই দেওয়া আছে। প্রশ্ন কত দয়াশীল, এই যে এটার জারণ বিভব দেওয়া আছে, ওটার বিজারণ বিভব দেওয়া আছে, অর্থাৎ যেভাবে মানটা দরকার সেইভাবেই দেওয়া আছে। দেখো মাইনাস কত 0.15 দেখলাম না, আর এটা কত প্লাস কত দেখলাম 0.036। এই তো ক্যালকুলেশন করলে এখন অ্যান্সারটা মিলে যাবে। এটা রুয়েট 9-10 সালের অঙ্ক। এখন তোমরা একটু বলো প্লিজ, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ও আচ্ছা, তোমাদের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে স্ট্যানাস এবং ফেরিকের মধ্যে আয়রন উপরে আছে তাই বলছো তো? আসলে এখানে তো স্ট্যানাস থেকে স্ট্যানিক হয়েছে আর ফেরিক থেকে আয়রন হয়েছে, এটা টিন থেকে তো না, এটা টিন ব্যবহার করা হয়নি তো এখানে, এটা স্ট্যানাস। ওটা অনেকেরই মনে হতে পারে যে আয়রন তো উপরে আছে আর টিন তো নিচে আছে, তাহলে এর জারণের তো বিজারণ হওয়া উচিত, কিন্তু এখানে উল্টা হলো কেন? আসলে এখানে স্ট্যানাস থেকে হয়নি তো ভাই, স্ট্যানাস তো হয়নি, স্ট্যানিয়াম তো হয়নি, টিন তো হয়নি, স্ট্যানাস থেকে স্ট্যানিক হয়েছে এটা। আর এটা আয়রন তো Fe2+ থেকে Fe3+ না, Fe থেকে Fe2+ তো না, Fe থেকে Fe3+, মানে 3+ থেকে আয়রন। এই কারণে এখানে যদি আয়রন টিন শুধু টিন থাকতো তাহলে ওটা বিজারক হিসেবে ব্যবহার হতো, এরই জারণ হতো। আমি আবারও বলছি এই প্রশ্নটা অনেকেরই আসে। আচ্ছা শ্রাবণী থ্যাংক ইউ, লিখেছে আয়ন থেকে হয়েছে, গুড, এটা আয়ন থেকে হয়েছে। যদি শুধু ধাতব টিন ব্যবহার করা হতো তাহলে অবশ্যই ওটার জারণ বিজারণ আর এর জারণ হতো। ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা, রাব্বি লিখেছে আমারও মনে হয়েছিল, ঠিক আছে, যদি এখানে শুধু টিন ব্যবহার করতাম আমরা তাহলে এর বিজারণ এর জারণ হতো, কিন্তু আয়ন থেকে ওইটা। ওকে, তাহলে রুয়েট 9-10 এই অঙ্কটা আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। ওকে, ক্লিয়ার? আমার বিশ্বাস এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। কি ক্লিয়ার না ভাইয়া? রুমে করো, না পারলে তো আমি আসি ভাই, আমি করে দিব, টেনশন নাই। ওকে, এইবার একটা বিষয় দেখো ভাইয়া, নাজ সমীকরণ ব্যবহার করে আমরা কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ব্যবহার করতে পারি। তারপর ধরো কি বলে পিএইচ বের করতে পারি। কিভাবে দেখো একটু, তার মানে তোমাকে যদি হাইড্রোজেনের ঘনমাত্রা বের করো তাহলে অবশ্যই আমার হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারটা নিতে হবে। অর্থাৎ আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে হাইড্রোজেনের বিভব আমরা বের করব। কি বের করবো আমরা? বলতে হাইড্রোজেনের বিভব। তাহলে প্রমাণ অবস্থায় হাইড্রোজেনের বিভব -0.0591 বাই বলতো হাইড্রোজেন কি করে, এই যে ঠিক তো এখন বলবো হাইড্রোজেন যে অণু আকারে আসে অবশ্যই, তাহলে একই ঘটনা, ঠিক আছে। হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে তো হাইড্রোজেন আয়ন তৈরি করে, ঠিক কি না? তার এটা মান হচ্ছে 1, তাহলে লগ হাইড্রোজেন আয়ন উৎপাদ আয়নের ঘনমাত্রা বা বিক্রোক্ত আয়নের মানে 1। আমি আবারও বলছি ভাইয়া, আমরা হাইড্রোজেনের বিভব বের করছি, এই যে EH অপ্রমাণ অবস্থায় ইজিক্যাল টু, তাহলে প্রমাণ অবস্থায় বিভব -0.0591 বাই n। তা হাইড্রোজেন তো একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন তৈরি করে, তাই n এর মান 1 লগ উৎপাদ আয়ন বাই বিক্রিয়ক, বিক্রিয়ক তো কোনো আয়ন নাই, তাহলে EH ইজিক্যাল টু এইটুকু মান তো 0। কি এটার মান কত হয়? এটা মান তো 0, হাইড্রোজেনের প্রমাণ অবস্থায় বিভব 0 না, তাহলে -0.0591 লগ হাইড্রোজেন আয়ন। একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। বলবা কি সমীকরণ পাইছি আমরা পেয়েছি কোন দ্রবণে যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, দিয়ে যদি তার বিভব বের করতে বলে, জাস্ট -0.0591 লগ ওই ঘনমাত্রাতে গুণ করলে বিভবটা পেয়ে যাব। এগুলো এমসিকিউ বিশেষ করে বেশি দেয়, ঠিক আছে, এগুলো এমসিকিউ বেশি দেয় ভাইয়া, খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, বিভব বের করতে পারি। ওকে, আর কি পারি দেখো একটু। আচ্ছা তোমরা আমাকে বলো দেখি একটু, এই যে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন সমান কি?
পিএইচ, তাহলে নিশ্চয় লিখতে পারি আমরা ইএইচ ইজ ইকুয়াল টু 0.0591 পিএইচ। অর্থাৎ কোন একটা দ্রবণের পিএইচ যদি বলে দেয় তার সাথে এটা গুণ করলেই আমরা ওর হাইড্রোজেনের বিভবটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার নিশ্চয় তোমরা এটা? ওকে, সবাই পিএইচ লিখছো, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু দেখে নিই এই জিনিসটা, এখান থেকে কিছু অঙ্ক আসে, আমি দেখাচ্ছি। দেখো ভাইয়া তোমাদের, দেখো তোমরা একটু মূল বইয়ের এমসিকিউ দেখার দরকার নাই, ফাইনাল পরীক্ষার এমসিকিউ, অ্যাডমিশন টেস্ট এমসিকিউ দেখে রাখবা। আমি তো তোমাদের পুরো এমসিকিউর উপর একটা সলভ ক্লাসে দিব আর কি, যার যার প্রবলেম থাকবে। তবে মূল বইয়ের এনসিটিভির অনুমোদিত যে বইগুলো আছে ভাইয়া, সেই বইয়ে অনেক ভুলভাল আছে এমসিকিউ, বুঝছো? তাই ওগুলো আমি তোমাদের দেখতে বলতেছি না, তোমরা ফাইনাল পরীক্ষার এমসিকিউ, অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলো একটু দেখে রাখবা। ওকে, তাহলে যেদিন সলভ ক্লাস দিব আমি, তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। এই যেগুলো হচ্ছে সিকিউ কোশ্চেন, তোমরা দেখবে এখন 90% সিকিউ কোশ্চেনের অ্যান্সারই তোমরা করতে পারবা। এই যে রাজশাহী বোর্ড 16তে যেমন দিয়েছে, দেখো অ্যালুমিনিয়াম 3+, এই কোর্স দিয়েছে, বিভব বলে দিয়েছে। গ নাম্বার কি বলেছে, Sn2+ এর ঘনমাত্রা এত এবং অ্যালুমিনিয়াম 3 এর ঘনমাত্রা এত হলে কোষ্ঠীর তড়িৎ চালক বলের মান নির্ণয় করো। তার মানে এই যে নান সমীকরণের অঙ্ক, কিন্তু এটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা বুঝতে পারছো কিনা দেখো, এই যে রাজশাহী বোর্ড 16 কোশ্চেন, কিন্তু যে এই প্রমাণ অবস্থায় বিভব দেওয়া আছে, কোর্স দেওয়া আছে, এই যে দুটা ঘনমাত্রা বলে দিল, জাস্ট মানগুলো বসালে অ্যান্সার হয়ে যাবে। আর ঘ নাম্বারে বলেছে যে এই কোষটা উদ্দীপক কোষের তড়িৎ পরিবহনের কৌশল, যে ড্যানিয়েল কোষের কৌশল যেভাবে ব্যাখ্যা করেছো সেম ব্যাখ্যাই যায়, ঠিক আছে? ড্যানিয়েল শেলের ব্যাখ্যাটাই সেম। এগুলো একটু দেখবা তোমরা ভাই, বুঝছো? তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। সবচেয়ে বেশি হচ্ছে তোমার আগ্রহ থাকতে হবে। আমি যতই চেষ্টা করি না কেন, তোমার আগ্রহ না থাকলে কিন্তু তোমাকে কখনই আমি শেখাইতে পারবো না। ওকে ওকে, এই যে দেখো যেটা আমরা দেখলাম এই মাত্র, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত একটি হাইড্রোজেন গ্যাস তড়িৎ দ্বারের জারণ বিভব এত ভোল্ট পাওয়া গেল। তড়িৎ দ্বারে ব্যবহৃত অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করো। দেখছো একটা হাইড্রোজেন গ্যাস তড়িৎ দ্বারের জারণ EH বলে দিয়েছে, দিয়ে বলেছে এটা হচ্ছে তোমাদের 506 নম্বর পেজে দেখতে পাচ্ছি আমরা, 31 নম্বর অঙ্ক। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্মিত একটি হাইড্রোজেন গ্যাস তড়িৎ দ্বারের জারণ বিভব বলে দিয়েছে এত ভোল্ট। তড়িৎ দ্বারে ব্যবহৃত অ্যাসিডের ঘনমাত্রা আমাদেরকে বের করতে পারা যাবে না। এই যে সূত্র যেটা আমরা দেখেছিলাম, এই যে সূত্র, এখানে EH বলে দিয়েছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলেছে। ওকে, দেখছো এই অঙ্কটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি তড়িৎ দ্বারের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলে দিয়েছে। তড়িৎ দ্বারটির জারণ বিভব গণনা করো, EHটা বের করতে বলছে, যে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। কুয়েট 10-11, বুয়েট 12-13। তাহলে দেখছো বুয়েটে চান্স পাওয়া কত সহজ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন ইলেকট্রনের পিএইচ বলে দিছে, এই কোষের তড়িৎ বিভব কত। 3 টাইপের অঙ্ক আসতে পারে, আমি 3 টাইপের অঙ্কগুলি তোমাদের এখানে দিয়েছি। ওকে, তাহলে 31, 32, 33 অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা। আর আমি যে প্রতিপাদনটা করলাম ভাইয়া, এই যে পিএইচ মিটারের সাহায্যে দ্রবণের পিএইচ নির্ণয়, এই যে ক্যালকুলেশন আমরা করলাম সেটা এখানে করে দেওয়া আছে। ওকে, এই গুরুত্বপূর্ণ কথাটা একটু মনে রেখো তো ভাইয়া তোমরা, আমি তোমাদের কনসেপ্ট বুকে দিয়ে দিয়েছি। এই ভুলটা প্রায় পোলাপান করে, এই যে 61 নম্বর প্রশ্নের উপরে আছে, দ্রবণের অ্যাসিডের ঘনত্ব নির্ণয় করা হয় পিএইচ মিটার দ্বারা। দ্রবণের অ্যাসিডের ঘনত্ব নির্ণয় করা হয় পিএইচ মিটার দ্বারা, আর ব্যাটারিতে অ্যাসিডের ঘনত্ব নির্ণয় করা হয় হাইড্রোমিটার দ্বারা। এই এমসিকিউটা পোলাপান প্রায় ভুল করে। দ্রবণে যখন বলবে তখন পিএইচ মিটার, আর ব্যাটারিতে যখন বলবে তখন হচ্ছে হাইড্রোমিটার যন্ত্রের নাম। আমি একটা এমসিকিউ দেখাচ্ছি, তাহলে বিষয় তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। দ্রবণে বললে কি পিএইচ মিটার, আর ব্যাটারিতে বললে কি হাইড্রোমিটার। আমি দেখাচ্ছি, এই এমসিকিউটা দিয়েছে এবং এটা প্রায় পোলাপান ভুল করে ফেলে ভাইয়া। তোমরা একটু এমসিকিউ গুলা দেখো আর কি, হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম এমসিকিউ গুলো তোমরা এখন সলভ করতে পারবা। এই যে পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটি এইচ ইউনিট 11-12 সেশন, এটা হচ্ছে ইউনিভার্সিটি কোর্সের 545 নাম্বার পেজ। 545 নাম্বার পেজের 40 নাম্বার এমসিকিউ। 545 পেজের 40 নাম্বার এমসিকিউটা দেখো তোমরা। 545 পেজের 40,
দেখছো ভাই, ব্যাটারিতে অ্যাসিডের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশনে পিএইচ মিটারও আছে, হাইড্রোমিটারও কিন্তু আছে। পিএইচ মিটারটা আগে দিয়েছে, তাহলে ব্যাটারিতে যেহেতু বলেছে তাহলে হাইড্রোমিটার, আর যদি দ্রবণে বলতো তাহলে কি হতো? পিএইচ মিটার। এটা একটু খুব ভালো করে মনে রাখবে, এই ভুলটা কিন্তু স্টুডেন্টদের প্রায় হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। রাব্বি ঠিক উত্তর দিয়েছো। ওকে, শ্রাবণী দেখলাম ঠিক উত্তর দিয়েছো। তো এই ছোট ছোট বিষয়গুলো ভাইয়া তোমরা একটু খেয়াল করবা। ওকে, আমি কিন্তু খেয়াল করো, এই ক্লাসটা আজকে বোধহয় 8ম ক্লাস করছি আমরা, অথচ অফলাইনে ক্লাস করলে 6টা ক্লাস দিলে আমাদের খুব ভালোভাবে শেষ হয়ে যায়। যেহেতু অনলাইনে ক্লাস দিচ্ছি আমি, এবং খুব বেসিক অধ্যায় খুব অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করছি আমি চেষ্টা করছি। তবে পুরো অধ্যায়টা শেষ হয়ে গেলে পুরো অধ্যায়ের উপর আমরা একটা রিভিউ ক্লাস নেব আমাদের পাবলিক গ্রুপে। ঠিক আছে, তখন তোমাদের পুরো ক্লাসটা রিভাইজ হয়ে যাবে। একটা ক্লাস নিলে আমার বিশ্বাস তোমরা বুঝে উঠতে পারবা, যেহেতু তোমাদের যেগুলো করা থাকবে শুধু একবার রিভাইজ করবা তোমরা। ওকে, তাহলে আজ আর না আগাই, আজকে নাম সমীকরণ সংক্রান্ত শেষ করলাম। তোমাদের অনেকে নেটেরও প্রবলেম বলছো। আগামী দিন যেটা আমরা পড়বো, পারলে দেখে এসো, খুব মজা। যদিও আমি তোমাদের অনেক ভেঙে ভেঙে করাবো, তোমাদের বইগুলোতে ভেঙে ভেঙে নাই। এই যে চট্টগ্রাম 19-এ দিয়েছিল প্রাইমারি কোর্স, সেকেন্ডারি কোর্স। প্রাইমারি কোর্স যে কোর্সে কি হয়, নিজে নিজে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যেমন ড্যানিয়েল কোর্স। সেকেন্ডারি কোর্স হলো যেখানে বাইরে থেকে বিদ্যুৎ চালনা করলে আমরা বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত রেখে সেখান থেকে আবার আমরা সেই শক্তিটা কি করতে পারি, ইউজ করতে পারি। যেমন বাসায় যে আইপিএস ব্যবহার করি আমরা, তারপর হচ্ছে এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, এছাড়া আমরা আরও রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে সেগুলোতে হচ্ছে সেকেন্ডারি কোর্স। এই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকেন্ডারি কোর্স নিয়ে আমরা কথা বলবো। এই যে মোটর গাড়িতে, তারপর ধরো এই মোটর সাইকেলে বা আমাদের বাসাতে যে আইপিএস সিস্টেমটা ব্যবহার করি, সেটা কিন্তু ভাই লেড অ্যাসিড ব্যাটারি। এটা অনেক সময় এমসিকিউ দেয় যে বাসা বাড়িতে যে আইপিএস সিস্টেমটা আমরা ব্যবহার করি বিদ্যুৎ চলে গেলে, সেটা আসলে কি? সেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। এই লেড অ্যাসিড ব্যাটারিটা কিভাবে কাজ করে, অ্যানোড বিক্রিয়া কি, ক্যাথোড বিক্রিয়া কি, আমাদের বইগুলোতে সরাসরি এভাবে দেওয়া আছে, তো পোলাপান বুঝে উঠতে কষ্টকর হয়। বাট এগুলো আমি ভেঙে ভেঙে সামনে ক্লাসে দেখাবো। সামনে মানে আগামী কালকের কিন্তু না, কালকের ক্লাসটা হবে না, জন্য তো আজকে আমরা সেই ক্লাসটা করলাম। এই ক্লাসটা হবে পরবর্তী সোমবার দিন। অবশ্যই আশা করি সবাই ক্লাসটা করবা, ক্লাস করতে থাকো, নিয়মিত রুমে পড়তে থাকো, আশা করি ভালো লাগতে শুরু করবে। আর ভালো লাগতে শুরু করবে কি, একদম শেষের দিকে চলে এসেছে তো আমরা। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।